আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমরা মূলত 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস নিয়ে কথা বলতে চাই, সাথে অন্য আরও কিছু প্রাসঙ্গিক প্রসঙ্গ এই সময়কালে সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট M.A. আজিজ। আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত চ্যানেল 9-এর এই আয়োজনে প্রতিনিয়ত যেই প্রেসিং ইস্যুগুলো থাকে গণমাধ্যমে সেগুলি নিয়ে কথা বলি। আজকে বিশেষ করে আমরা আন্তর্জাতিক মার্কিন নির্বাচন নিয়ে কথা বলবো, আরও কিছু প্রসঙ্গ আপনি সংবাদ মাধ্যমের মানুষ হিসেবে বলবেন। বিশেষ করে আজকে বিপ্লব ও সংহতি দিবস, যেহেতু এটিকে দিয়ে একটু শুরু করি, 7ই নভেম্বরের সিগনিফিকেন্স এবং বাংলাদেশের রাজনীতিতে এর যে ইতিহাস সেই সম্পর্কে যদি প্রথমে আমরা একটু আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ আপনাকে। আসলে 7ই নভেম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু এই 15 বছরে এই দিনটিকে স্মরণ করা হয় নাই। এটা মানুষের মন থেকে, কিন্তু অনেকের মন থেকে ভুলে গেছে, বিশেষ করে সাধারণ মানুষের মন থেকে। রাজনীতিবিদ যারা রাজনীতি করেন তাদের ভিতরে হয়তো আছে। এখানে 7ই জুনকে শুধুমাত্র একটা দিন হিসেবে দেখলে চলবে না। এটা 15ই আগস্টে আপনার তৎকালীন রাষ্ট্রপ্রধান সপরিবারে নিহত হওয়ার পরে আপনার সেই আওয়ামী লীগেরই মোস্তাক সাহেব ক্ষমতা দখল করলেন এবং আওয়ামী লীগেরই প্রায় 31 জনকে নিয়ে, আরও 2-1 জনকে নিয়ে ক্যাবিনেট ফর্ম করলেন। এরপরে মোস্তাককে উৎখাত করে আপনার, বিশেষ করে আমি বলবো যে তখন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ, তিনি কিন্তু কু করলেন, কিছু তার সেনাবাহিনীর জুনিয়র অফিসার নিয়ে কু করলেন এবং উনি 6 তারিখে আপনার বঙ্গভবনে গেছেন, মোস্তাককে অ্যারেস্ট করছেন, ক্যাবিনেট ডিজলভ করছেন, সংসদ বাতিল করেছেন এবং এদিকে সেনাপ্রধান জেনারেল জিয়া রহমানকেও গ্রেপ্তার, হাউস অ্যারেস্ট করেছেন। এরপরে তিনি নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছেন। তখন যেটা লিটারেচারে পাওয়া যায়, জেনারেল জিয়া আসলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এটাতে সেনা বাহিনীর ভিতরে তার একটা সাংঘাতিক পপুলারিটি ছিল। তো যাই হোক, ব্রিগেডিয়ার মোশাররফ যখন আপনার এইসব করে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করে, টিমকে সাথে নিয়েছিলেন, টিমকে সাথে নিয়েছিলেন জুনিয়র সহ। এর প্যারারেল কর্নেল তাহের, তিনি তো জাসদ করতেন, তিনি কিন্তু এই ফাঁকে একটা বিপ্লব করার প্রস্তুতি তিনি নিয়েছিলেন। তিনি সেনাবাহিনীর ভিতরে কিন্তু লিফলেটও এই মর্মে বিতরণ করেছে। অর্থাৎ সারা দেশটা সব মিলে একটা টার্ময়েল, ভিতরে ভিতরে একটা টার্ময়েল সিচুয়েশন। কিন্তু তখন এদিকে মোশাররফ, আপনার খালেদ মোশাররফ যখন দখল করে ফেলে, তখন খালেদ মোশাররফের পক্ষে তার মাও ছিল, মিছিল বের হয়। মিছিল বের হলে এইটা ভিতরগত কি ঘটনা ছিল আমি জানি না, তবে মনে করা হলো যে এটা আওয়ামী লীগের পক্ষে এটা মোশাররফ এই কুটা করেছে, অর্থাৎ ওই সরকারকে রিভাইভ করার জন্য। কারণ যেহেতু মোস্তাক সরকারের সবকিছু বাতিল করে দিল, তখন সাধারণ জনতা নেমে আসলো, আর এদিক থেকে ক্যান্টনমেন্ট থেকে সিপাহীরা বেরিয়ে আসলো। এই জন্য এই 7 তারিখে এটা, এবং এরপরে এই জনতা সিপাহী আপনার জিয়া রহমানকে মুক্ত করে, হাউস অ্যারেস্ট থেকে মুক্ত করে দিল, তিনি সেনাপ্রধান। তো এই জন্য এটার নামটা হলো সিপাহী জনতা বিপ্লব। হ্যাঁ, তো এই বিপ্লবটা, অর্থাৎ আমি যেটা বললাম, এই সময়টা অর্থাৎ 15ই আগস্ট থেকে এই সময়টা, আর বিশেষ করে খালেদ মোশাররফের যে মুভটা ছিল, কুটা ছিল, এটা হলো 3 থেকে 6 তারিখের মধ্যে। এবং 3 তারিখে কিন্তু যখন, যেদিন খালেদ মোশাররফ দায়িত্ব নেন, তখন কিন্তু আওয়ামী লীগের 4 নেতা জেলখানায় ছিল। ওই দিনও তাদেরকে হত্যা করা হয়, 4 নভেম্বর হত্যা করা হয় 4 নেতাকে। এবং এটা অনেককে বলে যে এটা
খন্দকার মোস্তাকের নির্দেশে একটা টিম পাঠিয়ে এটা করা হয়েছে, কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু খালেদ মোশাররফ যখন যেদিন দায়িত্ব নিয়ে ফেলে বঙ্গভবনে ঢুকে পড়ে। তো সুতরাং এইখানে ইতিহাসটা আমার কাছে এখনো পরিষ্কার না, আসলে চার নেতাকে কে মারলো, কিন্তু জনশ্রুতি না, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে খন্দকার মোস্তাক আর্মি পাঠিয়ে তাদেরকে হত্যা করেছে। তো যাই হোক, আমরা যাই, ওইটা আমাদের আলোচনার বিষয় হলো 7 নম্বর। তারপরে সেনা প্রধান তখন জেনারেল জিয়া, তিনি সরকারের দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পরে আপনার যে আগে বাকশাল হয়েছিল, বাকশাল সব আপনার গণতন্ত্র পার্টি পলিটিক্স ওপেন করে দিল। গণতন্ত্র আগে পত্রিকাও তো বন্ধ করা হয়েছিল, তখন বন্ধ করা হয়নি। তো সবকিছু অর্থাৎ ডেমোক্রেসিটা কিন্তু রিভাইভ হলো। তারপরে এই হলো মোটামুটি ইন এ নাটশেল। তারপরে তো আপনার জেনারেল জিয়া তিনি নির্বাচন করলেন, তারপরে রাষ্ট্র চালাতে যা করার প্রক্রিয়া শুরু করলো। এবং আরো আলোচনা আছে যে জিয়াউর রহমান সেনাবাহিনীর অনেক অফিসারকে, সৈনিকদের অনেককেই আপনার ফাঁসি দিয়েছে। আমার সেখানে বরাবরের বক্তব্য ছিল যে সেনাবাহিনীতে কর্নেল তাহের আপনার লিফলেট বিতরণ করছে বিপ্লব করার জন্য। তো সেখানে সেনাবাহিনীর ভিতরে একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু তৈরি করা হয়েছে। তো এটাকে যদি ডিসিপ্লিনে আনতে হয় তাহলে তো যারা দোষী তাদের তো বিচার করতে হবে, এবং সেনা আইন কোর্ট মার্শাল করে। কোর্ট মার্শাল কর্নেল তাহেরও বিচার হয়েছে। এবং অনেক মানে এটিকে আংশিক বলা হয় যে জিয়াউর রহমান অনেককে হত্যা করেছেন, কেন করেছেন কোর্ট মার্শাল। এটা কোর্ট মার্শাল তো এটা আইন। ভারতে কোর্ট মার্শালের পরে কিন্তু আপিল করা যায় সিভিল কোর্টে। আমাদের দেশে আইন নাই, কিন্তু এটা স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছে যে জিয়াউর রহমান অফিসার সেনাকে মেরেছে এবং তারা মুক্তিযোদ্ধা। তখন কিন্তু ধরেন মুক্তিযোদ্ধারা কিন্তু দেশের অনেকটা মালিক ভাব ছিল, তারা একটু যারা মুক্তিযোদ্ধা সর্বসেক্টরে এরকম। এই জন্য এইসব ঘটনায় কিন্তু মুক্তিযোদ্ধারাই অগ্রভাগে, যেমন কর্নেল তাহেরও মুক্তিযোদ্ধা ছিলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তো কোর্ট মার্শাল হয়ে যা হবার তাই হয়েছে। কোর্ট মার্শালে যা হবে, আর্মি ডিসিপ্লিন অনুযায়ী বিচার তো কোর্ট মার্শালেই হবে। কিউরিওসিটি, আপনি যেহেতু অভিজ্ঞ মানুষ এবং ইতিহাসের অংশ বলছিলেন, আমরা যে প্রায়ই পেপারে দেখি, আপনি কিছুটা বলেছেন যে উনি জাসদের রাজনীতি করতেন, সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় না পরে করতেন। এটি কে? কর্নেল তাহেরের কথা যেটি বলেন। কর্নেল তাহের সেনাবাহিনীতে রিটায়ার করে উনি জাসদি করতেন। আচ্ছা, পরে পলিটিক্সে জাসদি করতেন, এবং জাসদের যেটা উনি গণবাহিনীর পৃষ্ঠপোষক ছিলেন। গণবাহিনী, আচ্ছা। এবং উনি বিপ্লবের ওই সময়ে জাসদের বাইরে উনি নেতৃত্ব, আর্মির থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। সিভিলিয়ানদের জাসদের গণবাহিনী এবং আওয়ামী লীগের সরকারের অনেক কিলিং হয়েছে। তো আপনার রক্ষী বাহিনী জাসদের উৎপত্তিটাই হচ্ছে আওয়ামী লীগের নীতি আদর্শের বিরোধিতা করেই। এটা আলোচনা ওটাই আছে যে সিরাজুল আলম খান তাদের থিঙ্ক ট্যাঙ্ক ছিল। আওয়ামী লীগ যখন সরকারে আসে, এটা জনশ্রুতি আসে, ভারত একটা দ্বিতীয় ফ্রন্ট ওপেন করে, সেটা হলো জাসদ, অর্থাৎ সেকেন্ড টিম। তখন তো আসলে আর বড় দল ছিল না, কিন্তু জাসদে তখন যেহেতু ছাত্ররা স্বাধীনতা যুদ্ধের আগে পতাকা তুলেছে, তারা ইশতেহার পাঠ করেছে তারা, এবং ছাত্রলীগ ছিল সবচাইতে শক্তিশালী আওয়ামী লীগের চাইতেও। এবং জাসদ ছাত্রলীগ, যেটা না ছাত্রলীগ নামে ছিল, ছাত্রলীগ নামে ছিল। যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখনও ছাত্রলীগের নেতাকর্মীরাই অগ্রভাগে ছিল। হ্যাঁ, তাছাড়া তো আপামর জনগণ তো ছিলই, ধরেন ছিলই। এরপরে যখন আওয়ামী লীগ সরকার ফর্ম করলো, তখন কিন্তু 74 সালে এসে আপনার হলো জাসদের জন্ম হলো, এবং সিরাজুল আলম খান এটার মূলত থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন। হ্যাঁ, তো জাসদে জনশ্রুতি আসে যে একটা সরকার, ধরেন বরাবরের থেকে স্বাধীনতা যুদ্ধে তো আমাদের ভারত সহযোগিতা করেছে। এখানে আমার বক্তব্যটা ভিন্ন। ধরেন ভারত আমাদেরকে সহযোগিতা করেছে তাদের ইন্টারেস্টে,
আর আমরা তাদের সহযোগিতা নিয়েছি আমাদের ইন্টারেস্টে। কারণটা হচ্ছে ভারতে এই সাবকন্টিনেন্টে পাকিস্তান ছিল মূল রাইভেল, প্রধান রাইভেল দক্ষিণ এশিয়াতে। তো এই পাকিস্তানকে যদি ভেঙে দেওয়া যায়, আমরা তো 1200 মাইল দূরে ছিলাম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এটাকে যদি দুটো করে দেওয়া যায় তাহলে পাকিস্তান দুর্বল হবে, তাদের একটা শক্তি, তারা একছত্র আধিপত্যটা বিস্তার করবে ভারত। এই কারণে আমাদেরকে স্বাধীনতায় ভারত সহযোগিতা করেছে। আর আমরা পাকিস্তানিদের শোষণ, শাসন, নির্যাতনের থেকে বেরিয়ে, বৈষম্যের বিরুদ্ধে থেকে বেরোয় আমরা স্বাধীনতা চেয়েছি। দুটো ইন্টারেস্ট একসাথে লেগেছে হয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে ভারত সহযোগিতা। তাতে ভারতের অনেক সেনাবাহিনী মারা গেছে, অনেক তাদেরকেও ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমাদের তো মারা গেছেই। তো এই হলো মূলত ইতিহাস। তো 7ই নভেম্বর যদি ধরেন, আমার বক্তব্যটা এইভাবে কনক্লুশন টানতে পারি, 7ই নভেম্বরটা যদি সংগঠিত না হতো তাহলে হয়তো এই দেশে গণতন্ত্র ওই বাকশালের পর থেকে মোস্তাকের হাতে আর একটা অটোক্র্যাট হিসাবে আওয়ামী লীগের মতো করেই চলতো দেশ। হ্যাঁ, যেটা হয়তো এই 3 জেনারেশনের শেখ হাসিনার পিরিয়ডে হয়েছে, এটা হয়তো ওটা ওই মোস্তাকের থেকেই থাকতো। অর্থাৎ আমি বলবো যে 7ই নভেম্বরে জিয়াউর রহমান নিয়েও হয়তো বিতর্ক আছে, সে আর্মির থেকে ইলেকশন করছে, দিস এন্ড দ্যাট, যাই হোক না কেন, পৃথিবীতে বহু আর্মি অফিসার আছে তারা সমাদৃত। চার্চিল, রোমেল, আগের প্রাচীন আমলে আকবর দি গ্রেট, এরা তো আর্মি পার্সন ছিল, কিন্তু তাদের চার্চিলের গণতান্ত্রিক ডেফিনেশন তো সবাই এটা এখনো চলে। তো এই যেমন জর্জ ওয়াশিংটন, এরা তো আর্মি ছিল, সেনাবাহিনীর লোক ছিল, তারা তো আপনার শেষ পর্যন্ত গণতন্ত্রের পূজারী ছিল। এই জন্য আমি বলছি যে জিয়াউর রহমান যে জায়গা থেকে দেশটা পেল, তখন থেকে সে ধীরে ধীরে আসলে ধরেন এই যে সর্ব থেকে ধরেন এই যে আপনার কৃষিতে কিছু খাল কাটা নিয়ে বিপ্লব, তারপরে গার্মেন্টস, প্রবাসে, এই শুরুটা কিন্তু সে করছিল। এখন এটা বড় আকার, নিশ্চয়ই এটা বড় কিছু কাজের ঐতিহাসিক অংশ আছে। আমি একটু একটা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী বিরতিতে যাব, তার আগে একটা প্রসঙ্গ, একটু ক্লারিফিকেশন। যেমন আমরা যখন ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন আমরা দেখতাম যে এই যে আপনি যখন জাসদের কথা বললেন, জাসদ ছাত্রলীগ বা জাসদ অত্যন্ত প্রতিবাদী এবং খুব ড্যাশিং দল হিসেবে অনেকেই সমর্থক ছিল। আপনি যখন বলেছেন যে জাসদও সেই সময় প্রতিবাদ গড়ে তুলেছিল, পরে ওইটার ফলাফল কি হয়েছিল? জাসদ কি কোনোভাবে সেই ফলাফল আংশিক বা কিছু পেয়েছে, বা রাষ্ট্র কাঠামোতে তাদের এতদিনের এই জনপ্রিয়তার কারণটি কি ছিল? একটা সময় পর্যন্ত তারা ছিল, কেন ছিল? জাসদের জনপ্রিয়তার কারণটা হচ্ছে ওই সময়টা কিন্তু যুবক শ্রেণী পুরোটা জাসদ করতো। যুবক মানে ছাত্র যুবক, ছাত্র যুবক, এবং তাদের ভিতরে একটা গণবাহিনী, আম বাহিনী একটা তৈরি করা হয়। এবং যুবক তো এখনো যুবক, তরুণ যুবক শক্তিশালী, তখনকার সময় তারা কিন্তু শক্তিশালী ছিল। এবং আওয়ামী লীগের অলমোস্ট পুরা ছাত্রলীগটা কিন্তু চলে গেছিল ওই জাসদে, অলমোস্ট। হ্যাঁ, আপনার খুব হাতে গোনা কিছু লোক কিন্তু মুজিববাদী ছাত্রলীগ হিসেবে ছিল, হ্যাঁ, আর অলমোস্ট সব চলে গেছিল। তারপরে যুব দলেরও গেছে। তো এখন এরা যখন গণবাহিনী করলো, তারা কিন্তু এই চারু মজুমদারের মতো কিলিং মিশনের নামে গেল, এমপিটেমি মেরে ফেললো, যাকে যখন এরা শ্রেণী শত্রুর মতো খতম করা শুরু করলো, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার রক্ষী বাহিনী তৈরি করলো, এবং রক্ষী বাহিনীকে ইন্ডিমিউনিটি দেওয়া হলো যে তারা দেশের শান্তি শৃঙ্খলার জন্য এদেরকে দমন করবে, এবং গণবাহিনীকে সমানে নিধন শুরু করে দিল, মারা শুরু করলো। এবং আর্মি আছে, আর্মি সেনা রক্ষী বাহিনীকে অনেক সুযোগ সুবিধা দিল, কিন্তু আপনার আর্মি বঞ্চিত থাকলো, যার ফলে ওই যে 7ই নভেম্বরে যে সিপাহীরা বিদ্রোহ করে, ওটারও কিন্তু একটা কারণ যে তারা বঞ্চিত ছিল, আর্মি বঞ্চিত ছিল, এরা ঠিক মতো বুটও পাইতো না, কিন্তু রক্ষী বাহিনী পাইতো।
আপনি জানেন তো রক্ষী বাহিনীর মানে তাদেরকে মূল সেনাবাহিনীকে বাইপাস করে প্যারালাল বাহিনী তৈরি করা হলো এবং রক্ষী বাহিনীর গুরুত্বটা বেড়ে গেল এবং রক্ষী বাহিনী তো জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসেই ট্রেনিং নিত, ওখানে ট্রেনিং আমাদের পাশেই তো, আমি তো জাহাঙ্গীর, আপনার জাহাঙ্গীরনগর, ওখানেই ট্রেনিং নিত। তো এরা আপনার যখন এই কারণে আর্মির ভিতরে কিন্তু একটা বঞ্চনার শিকার বরাবরই তারা ফিল করত। তারা একদম খাওয়া দাওয়া থেকে শুরু করে তার মানে হচ্ছে যে একটা ইন্টারেস্টিং জিনিস এখনকার সাথে যদি মেলাই, যে গত 15-16 বছরে যেমন পুলিশকে পলিটিসাইজ করা হয়েছিল দলীয় স্বার্থে, ঠিক তখনও আর্মির প্যারালাল বাহিনীকেই বেশি এম্পাওয়ার করা হয়েছে। আর্মির রক্ষী বাহিনীকে প্রায়োরিটি, রক্ষী বাহিনীকে যেমন র্যাব তৈরি করা হয়েছিল জাস্ট হত্যা করার জন্য, একদম। এটা কিন্তু র্যাব কিন্তু বিএনপির সময় হয়েছে। বিএনপিতে এরকম সন্ত্রাস এমন মাত্রায় বেড়ে গেল, তখন বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তখন অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করলো কিন্তু তখন এটাতে আর্মিও ছিল, কিন্তু র্যাব তো সংমিশ্রণ, সব বাহিনী মিলে এই র্যাবকে দিয়ে দেখা গেল তখন যেহেতু সরকারে ছিল বিএনপি, মাস্তানি এগুলো কিন্তু বিএনপিরই বেশি মারা গেছে, তাদের মধ্যে ছিল, তাদের লোকই বেশি মারা গেছে, পরে দেখা গেছে। তো র্যাব এরকম হত্যাযজ্ঞ, এই র্যাবের পরবর্তী যে বিকাশ সেটা আরো ডেঞ্জারাস, যেভাবে তাদেরকে ব্যবহার করা না। এটা হলো যে এখন ধরেন যে এই যে গুম কমিশন করছে না এই সরকার, গুম কমিশনে তারা বের করেছে ঢাকা এবং আশেপাশে 8টা বন্দিশালা ছিল। আমরা তো শুধু ডিজিডিএফআই একটা ছিল, এটার নাম হলো একটা পত্রিকা, বিদেশি পত্রিকা আপনার আয়নাঘর বলেছে, আয়নাঘর বলছে, এর থেকে আয়নাঘর বলা হয়। হ্যাঁ, তার 6টা বাহিনী, পুলিশ র্যাব থেকে শুরু করে 6টা বাহিনী এই ক্রস ফায়ারে কিন্তু বন্দিশালার জন্য ব্যবহার করা হয়েছে, আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছে। এই জন্যেই ছাত্ররা কিন্তু এটার নাম দিছে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট এই কারণেই যে একটা গণতন্ত্রের নামে গণতান্ত্রিক দেশে আয়না ঘরের মতো হতে পারে। এখন ধরেন জাতিসংঘ বলছে 600 লোক মিসিং, বিএনপি দাবি করে তাদের নিজস্ব 700 লোক মিসিং, আর টোটাল শোনা গেছে যে 1400 লোক মিসিং আছে, তার ভিতরে 4-5টা লোক বেরোইছে, আর বাকিগুলো তো একেবারে এইভাবেই গুম করা হয়েছে। হ্যাঁ, বাকি কোথায়? তারা মারা গেছে নিশ্চয়ই, বন্দি থাকতে থাকতে এই 10 বছর 15 বছর ধরে মারা গেছে, আছে বন্দি, আলো নাই, বাতাস নাই, খাওয়া নাই। ফ্যাসিজমের মূল একটা উদাহরণ হচ্ছে এইভাবে মানুষ, এইটা হলো। এখন যদি আপনি বলেন যে তাহলে ফ্যাসিস্ট হলো কেমন, ধরেন ফ্যাসিস্ট যেহেতু আয়নাঘর করে, ফ্যাসিস্ট কিন্তু একটা মতবাদ, অর্থাৎ উগ্র মতবাদ, যেমন মুসোলিনির এটা আদর্শ। মুসোলিনির যখন পতন ঘটে, মুসোলিনি উগ্র জাতবাদ সেও নিধন করত, তারপরে তাকে যখন পতন ঘটলো তখন কিন্তু তাকে বেঁধে উপুর করে রেখে পিটিয়ে মারা হয়েছে, আর পরিণতিটি এত খারাপ ভাবে হয়েছে। যেমন হিটলার নিজেই আত্মহত্যা করে, এরকম সব স্বৈরাচারী এরকম ভাবেই, কেউ দেশ থেকে যে চলে গেছে সে আর কোনোদিন ফেরত আসে নাই। বিশেষ করে আপনি যেই প্রেক্ষাপটগুলো বলছিলেন, পরবর্তীকালে বিপ্লব সংহতি দিবসের সিগনিফিকেন্স বিএনপির বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমল নিয়ে তো অবশ্যই একটা হিস্ট্রি আছে, কিন্তু যেই দল জাসদের যেই উত্থান বা তারা যে কাজগুলো করেছে, আমরা দেখলাম পরবর্তীকালে অনেকগুলো ফ্র্যাকশন সেই দলের, মানে এই তালিকা তাদের আদর্শিক জায়গা থেকে তারা দূরে সরে গেছে। দলগুলি ভাঙার কারণ কি বাংলাদেশের রাজনীতি? আমি যেটা বললাম যে জাসদ তো আপনার তরুণ যুবকের একটা দল ছিল, একটা শ্রেণীর। এখন একটা রাজনৈতিক দল হলে একদম প্রবীণ থেকে শুরু করে তরুণ পর্যন্ত সব শ্রেণীর পেশার লোক থাকা দরকার, নইলে একটা জাতীয় সংগঠন সার্ভাইভ করে না, সব শ্রেণীর লোক লাগে। কিন্তু জাসদে ছিল শুধুমাত্র তরুণ শ্রেণী, এই শ্রেণীর একটা শ্রেণী, এটা একটা বন্ধাত্ম ছিল জাসদের জন্য। 2, জাসম চারু মজুমদারের থিওরি, কিলিং মিশন, শত্রু তাকে কিল করে দাও, এই করতে করতে সিটিং এমপি টেমপি সব মেরে ফেলছে যতটুকু পারে। তখন ওই গভর্নমেন্ট আর পারতেছিল না তাদের সাথে, মানে এত কিলিং। তখন কিন্তু প্রয়োজনে রক্ষী বাহিনীকে ইন্ডিউনিটি দেয়, রক্ষী বাহিনী আবার তাদের কর্মকাণ্ড সবকিছু তারা রক্ষী বাহিনী একদম, যেহেতু ইন্ডিউনিটি দেওয়া ছিল তাদের বিচার হবে না, তারা নির্দয়ভাবে
খুন করতে থাকে। যার ফলে এই আওয়ামী লীগের সংসদে বাদল সাহেব মারা গেছেন, বাদল খান বাদল, তিনি কিন্তু বলেছেন যে জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে। আবার আওয়ামী লীগও বলে আমাদের এমপি 5-7 জন এমপি সহ আমাদেরও গণবাহিনী 30,000-এর মতো মেরে ফেলেছে। আমি যদি সংখ্যা ধরেন তারা হয়তো বাড়ায় বলতে পারে, কিন্তু আমার ধারণা 40-50,000 লোক মারা গেছে উভয় পক্ষের। এটা একটা পুরোপুরি দুইটা পার্টি একে অপরকে নিধন করে শক্তি এইভাবে তারা করতে চায়। কিন্তু তাদের যে এই যে পরবর্তীকালে আমরা দেখছি জাসদ ইনু, বাদল, জাসদ আম্বিয়া, জাসদ রব, এই 4টা এভাবে হতে হতে তো বিলীন হয়ে গেছে। না, এখন এটা আমি বলতেছি, সর্বশেষ জাসদ আন্দোলন করতে গিয়ে তখনকার হোম মিনিস্টার আপনার ক্যাপ্টেন মনসুর আলীর বাসা ঘেরাও করে। তখন কিন্তু পাল্টা গোলাগুলি হয়, কিছু লোক মারা যায়। ওখান থেকেই জাসদ কিন্তু অনেকটা আমি বলবো যে শক্তি ক্ষয় হয়, যে এইভাবে মানে কিলিং করে আগানো যাবে না। এরপর থেকে ভাঙা শুরু হয়। এখন দেখেন, কোন দল, শক্তিশালী দল যদি থাকে, সেটা যদি আস্তে আস্তে ভেঙে পড়ে, অর্থাৎ ছোট হতে চায়, এই দল কিন্তু নানান কারণে বিভক্ত হতে চায়। মুসলিম লীগের অস্তিত্ব নেই বললেই চলে। জাতীয় পার্টির ছোট অনেক জাতীয় পার্টির অনেকগুলো হয়েছে, জাসদের অনেক ভাগ হয়ে গেছে, জাসদ এখনো আছে, অনেক ভাগ আছে, লোক তেমন নাই। আপনার জাতীয় পার্টি একক ব্যক্তি এক একজনই খুব প্রধান থাকে, এক একজন প্রধান হয়ে পার্টি হয়। তো মুসলিম লীগ এখনো আছে, ন্যাপ ভাসানী ন্যাপ এখনো আছে, কিন্তু ছোট ছোট টুকরা টুকরা হয়ে গেছে। তো এই জন্যই বলছি যে ধরেন এই বিএনপি বা আওয়ামী লীগ এখন একটা চাপের মুখে পড়েছে। হয়তো দেখা যাবে যে এক সময় এও হতে পারে যে আওয়ামী লীগ স্কোপ বেরোলো, আওয়ামী লীগও ফ্র্যাকশন হয়ে যেতে পারে। একটা বড় দল, তাদের সমর্থক তো এখনো গ্রামে মহল্লায় আছে, সমর্থক আছে। ইভেন যারা গত রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, মন্ত্রী এমপি হন নাই, তারাও হয়তো বিভিন্ন নেতৃত্বে আসতে চাইতে পারে। আসতে চাইবে, কারণ এখন হচ্ছে কি, এই যে আইনটা আওয়ামী লীগ করে গেছে, যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, এটা তো একটা ওপেন এন্ডেড আইন, মানে সাংঘাতিক। আপনাকে চাইলে আপনাকে ফাঁসি দিয়ে দিতে পারে আইন। এত আইনটা নির্মম, এত পৃথিবীতে কোনো এরকম কালো আইন আছে বলে আমার ধারণা নাই। ধরেন যিনি হুকুমদাতা, যিনি সহযোগী, যিনি সমর্থক, সবাইকে এই আইনে বিচার করা যাবে এবং সংগঠনকেও বিচার করা যাবে। তো এখন ধরেন এই আইনে কিছু সংস্কার হয়েছে। আগে ছিল ক্যামেরা ট্রায়াল, বাইরের কোনো আইনজীবী নিয়োগ করা যেত না। এটা এখন ওপেন প্রচার থাকবে, মানে ট্রায়াল আপনার কি হচ্ছে না হচ্ছে সবাই দেখতে পাবে এবং বিদেশি আইনজীবীও আসতে পারবে। আপনি আজকে যেহেতু বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গেই আপনি কথা বলছেন, আমরা গতকালই আপনিও অন্য গণমাধ্যমে কথা বলেছেন, আমরাও বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হলো এবং ট্রাম্পের বিজয়, এবং এটিকে নিয়ে আপনি সামাজিক গণমাধ্যম, বাংলাদেশের ট্র্যাডিশনাল মিডিয়া লক্ষ্য করেছেন যে রিপাবলিকানদের বিজয়ের সাথে অনেকেই গত সরকারের একটা আবারও ফেভারেবল কোনো কন্ডিশনে তারা আসতে পারে কিনা সংযোগ খোঁজার চেষ্টা করছেন, এবং প্রচুর অভিনন্দন দেখা গেছে তারা জানাচ্ছেন, এমন ব্যাপারটা যে তাকেই ওয়েলকাম করছে আমরা, তাতে করে আমাদের একটা সুবিধা আসতে পারে। ব্যাপারটি এরকম না। দেখেন, কমলা হ্যারিস হলো ডেমোক্রেটের প্রার্থী, কিন্তু তার নাম কিন্তু কমলা হ্যারিস। হ্যারিসটা কিন্তু তিনি ইন্ডিয়ান অরিজিন, কিন্তু হ্যারিসটা কিন্তু আমেরিকান ব্ল্যাক। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো হ্যারিসের কারণেও কিন্তু ভোট কমেছে। আচ্ছা, আর কংগ্রেসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস, তার আপনার হিলারি ক্লিন্টন, তারপরে তারপর বাইডেন, জাতিসংঘে ওবামা, সবার সাথে একটা সখ্যতা, খুব সম্পর্ক ছিল। কিন্তু বাইডেনের সাথে ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক আছে, তারা একে অপরকে বন্ধু মনে করে। এই কারণে মনে করা হচ্ছে যে আপনার এখন ট্রাম্প যেহেতু ক্ষমতায় আসছে, সুতরাং এখন জোর করে নির্বাচন করাই দিতে পারে। কিন্তু
আপনি খেয়াল করে দেখেন, ভারতে যখন আপনার কংগ্রেস আপনার হেরে গেল, মোদি যখন জিতলো, তখন কিন্তু বিএনপি খুশি হয়েছিল, খেয়াল করেন, এবং গণমাধ্যমে দেখলাম মিষ্টি বিতরণ করেছে। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হলো যে ওই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য না হলেও আমাদের এই সাবকন্টিনেন্টের ভারত কিন্তু পরাশক্তি। তো পরাশক্তি যেগুলো আছে সেগুলো কিন্তু একমাত্র প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পলিসি চেঞ্জ হয় না। তো এখন আমাদের দেশের সাথে ধরেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমেরিকার সবচেয়ে বেশি। আমেরিকা কি এখান থেকে সরে যাবে? হ্যাঁ, যাবে না। আপনার আমাদের দেশে প্রবাসী আয় করোনা কালে ফার্স্ট হয়ে গেছিল, প্রবাসী আয় আমেরিকা থেকে, সেকেন্ড থার্ডের নিচে নামে না। হ্যাঁ, তো আমাদের সাথে তারপরে আমেরিকার অনেক মার্কেটও আছে, বাংলাদেশে প্রচুর বিদেশি প্রজেক্ট আছে আমেরিকান গভর্নমেন্টের ডাইরেক্ট, এবং আমেরিকার অনেক ইনভেস্টমেন্ট আছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো পৃথিবীর ভিতরে এক নম্বর। তো এই জন্য বলছি অনেক প্রজেক্ট তাদের আছে, সুতরাং এখানে তো তাদের স্টেক আছে। এখন সরকারকে থাকলো পরাশক্তির কাছে, সেটা কিন্তু একটু গুরুত্ব কম, কিন্তু তাদের পরাশক্তি তো অন্য দেশের সম্পদ লুণ্ঠন করেই তাদের সম্পদ ঘনীভূত করে। এটা মাথায় একটা প্রসঙ্গ, যে সম্প্রতি যে মানবাধিকার লঙ্ঘন, ছাত্র হত্যা, আমি বলছি এগুলি কি অন্য কেউ সাপোর্ট করবে? না, আমি বলছি যে আপনার আমেরিকার ফরেন পলিসির মূল আইকন সেটা হলো গণতন্ত্র প্রথম, তারপরে মানবাধিকার, ওরা যেটাকে বলে ডিপেন্ডিং ডেমোক্রেসি। হ্যাঁ, তো সুতরাং আর গণতন্ত্রের বাইরে কি ট্রাম্প যেতে পারবে? যাবে না। এটা তাদের ফরেন পলিসি, এটা তো ট্রাম্প এটার বাইরে যেতে পারবে না। এখন ফ্যাসিবাদের থেকে উত্তরণ ঘটছে গণতন্ত্রের দিকে বাংলাদেশ, সুতরাং এটা তো আমেরিকা পৃষ্ঠপোষকাই দেওয়া উচিত। এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু প্রধান আছেন, তো সেক্ষেত্রে হয়তো ট্রাম্প বাইডেনের সাথে যে সম্পর্ক, ক্লিনটন, হিলারির সাথে, অন্য রিপাবলিকান অনেকের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক আছে, অনেক রিপাবলিকানের সাথে খাতির আছে। এছাড়া আমেরিকা তো ইউরোপ অলরেডি সরকারকে এখন আবার বিভিন্ন ইনভেস্টমেন্টের সাপোর্ট করছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপ তো আমেরিকার সাথেই আছে। তো সুতরাং ট্রাম্প তো একা হবে না, তার সে যে সুপার পাওয়ার পৃথিবীর সবকিছু নিয়ে, তাকে এই ইউরোপ নিয়েই তো তো সে তো বিচ্ছিন্ন ভাবে আপনার বাংলাদেশকে বাংলাদেশের জন্য তো আলাদা পলিসি করবে। কিন্তু তাহলে এই যে আমাদের অতি অল্পতেই খুশি হয়ে যাওয়া, অভিনন্দন, এবং অনেকটা এমন যে ওনার আশাতেই ব্যাপক একটা পরিবর্তন হয়ে যাবে। আমি ওইটাই উদাহরণ দিলাম বিএনপির সময়, কি মোদি কি এখন বিএনপির পক্ষে আছে? ছিল না তো, এখন শেখ হাসিনার সাথেই তার খাতির। তো সুতরাং এইসব সুপার পাওয়ারের ফরেন পলিসি তাদের নিজস্ব ইন্টারেস্টটা হয়। আর আমেরিকা যেহেতু সুপার পাওয়ার, যে ইউরোপে ইউনিয়নের যত দেশ আছে এবং ধনী দেশগুলো আছে যারা পুঁজিবাদী দেশ, এই দেশগুলোর সাথে তো সে সম্পর্ক রক্ষা করে চলে। এখন এখানে দেখেন ওয়ার্ল্ডে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন বিচার হয়, 176 জন নোবেল লরিয়েট তার পক্ষে স্টেটমেন্ট দিয়েছে এবং হেড অফ স্টেট। এরা যাবে কোথায়? এরা আমেরিকার উপর প্রেশার তৈরি করবে না? করবে তো। সুতরাং যেভাবে সস্তাভাবে দেখা হচ্ছে ব্যক্তির সাথে সম্পর্ক, সহজ ইকুয়েশন না, এটা ব্যক্তির সাথে সম্পর্কে রাষ্ট্রের সম্পর্ক হইতে পারে না। এটা ভারত এইটা করছে। ভারত কিন্তু আওয়ামী লীগের সাথেও সম্পর্ক রাখে নাই, গভর্নমেন্টের সাথেও রাখেন নাই, শুধুমাত্র প্রধানমন্ত্রী যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী তার সাথে রেখেছিল শেখ হাসিনা। এখন দেখেন তাকে এই রিওয়ার্ড দেওয়ার জন্য তাকে এখনো দেশে আশ্রয় দিয়ে রেখেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই দক্ষিণ এশিয়ার এই যে ভারতের যে ফরেন পলিসি, এই ফরেন পলিসি আমরা ছাত্র জীবন আগে স্লোগান দিছি ভারতীয় সম্প্রসারণবাদ। আমেরিকাকে তো বলছি এটা শোষক। তো যাই হোক, ভারত তো যার ফলে দক্ষিণ এশিয়ার একটি দেশের, এমনকি মালদ্বীপের সাথে তার সম্পর্ক নেই, ধরে রাখতে পারে নাই। সুতরাং এগুলো ভারত যে আচরণটা করছে এইটা আমেরিকার সাথে একরকম
হবে না। আমেরিকা তাদের নিজস্ব ইন্টারেস্ট এবং টোটাল পৃথিবীতে তাদের যে বন্ধু রাষ্ট্র আছে সেখানে কিন্তু অবশ্যই ট্রাম্পের সাথে সম্পর্ক বাইডেনের মতো ঘনিষ্ঠ না হতে পারে, কিন্তু ইউরোপিয়ান অনেক দেশের সাথে তার সম্পর্ক অনেক বেশি আছে, নাইলে এই স্টেটমেন্টগুলো তার। এবং গতকাল কি একটা অ্যানালিসিস আমরা দেখলাম, ট্রাম্পের 4 বছরে কিন্তু যুদ্ধ বিগ্রহ কম ছিল এবং আন্তর্জাতিক বিশ্বে অস্থিরতাও কম ছিল, যে কারণে ট্রাম্প কিন্তু একেবারে তাকে ফেলে দেওয়ার মতো নেতৃত্ব না। কিন্তু আপনি দেখেন ট্রাম্পের আমেরিকার যে ফরেন পলিসি, যে এই যে আপনার ধরেন প্যালেস্টাইনের যে ঘটনাগুলি ঘটছে, এটা তো বাইডেনের আমলে বেশি হয়েছে, বাইডেনের আমলে বেশি হয়েছে, কিন্তু সব আমলেই একই পলিসি পার্সু করছে, কম আর বেশি। সেটি এখান থেকে তো সরতেছে না, সরতেছে ইরান, ইরান কম আর বেশি, ইউক্রেন। তো এই জন্যই বলছি যে পরাশক্তির গুলার ফরেন পলিসি একটু কম বেশি হতে পারে, কিন্তু পলিসি আপনার চালায় একটা রাষ্ট্র, স্ট্রাকচার ফরেন পলিসি বা এগুলো নিয়েই হয়। আসলে আমরা যেহেতু একটু সামনের দিকে আগাচ্ছি, অনুষ্ঠানের কিছুটা সামনের দিকে, সেটা হচ্ছে বাংলাদেশের যে আমাদের ভৌগোলিক অবস্থান, ভূ রাজনৈতিক অবস্থান, আমরা ইন্ডিয়ার গুরুত্ব বুঝতে পারছি, পাকিস্তানেরটা বুঝতে পারছি, আমাদের সাথে যে মায়ানমারের সম্পর্ক, এই মায়ানমার অ্যান্ড চীন, এই ক্ষেত্রে আমেরিকার কি ধরনের সিগনিফিকেন্স আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে? এইখানেই দেখেন আপনার ভারত যখন গত ইলেকশনে আওয়ামী লীগের পক্ষ নিয়েছে, অবস্থান নিয়েছে, তখন কিন্তু চীন কিন্তু একটু উল্টা, কোল্ড শোল্ডার। মায়ানমারে হচ্ছে আরাকানে সমুদ্র কাছ থেকে চীনের হচ্ছে মূল ইনভেস্টমেন্ট, ওটা চীন আরাকান স্টেটে। হ্যাঁ, ওখানে ভারতেরও ইনভেস্টমেন্ট আছে, আমেরিকারও আছে কিন্তু কম, আমেরিকা ওখানে কন্ট্রোল নিতে চায়, যার ফলে দেখেন রোহিঙ্গাদের ইস্যুতে ভারতেরও বক্তব্য পাওয়া যায় না, চীনেরও। তারা খুব ডিপ্লোম্যাটিক্যালি চুপচাপ থেকে। তার মানে কি, ভারত তো শেখ হাসিনার একদম ব্লাইন্ড সাপোর্টার, কিন্তু শেখ হাসিনা ব্যবসার স্বার্থে মায়ানমারকে সাপোর্ট করতে পারে। কিন্তু শেখ হাসিনা যাই বলেন না কেন, রোহিঙ্গাদের তো শেখ হাসিনা রাখতে চায় নাই, কিন্তু পারে নাই, ভারতও মুখ খুলে নেই, চীন তো খুলবেই, আন্তর্জাতিক সাপোর্ট পায়নি বলেই এটি ঘটেছে। অর্থাৎ আমি এইটাই বুঝাতে চাচ্ছি যে পরাশক্তিদের পলিসি হলো তাদের ইন্টারেস্টের উপর নির্ভর করে। আচ্ছা, আমরা যেহেতু অনুষ্ঠানের একটা সমাপ্তির দিকে আসছি, বিশেষ করে আন্তর্জাতিক প্রেক্ষাপট, রাজনীতিতে বাংলাদেশের সিগনিফিকেন্স, প্রভাব নিয়ে কথা হলো। আজকের যেই সিগনিফিকেন্ট ডেটটা নিয়ে আপনি প্রথমে আলাপ শুরু করেছিলেন, বিপ্লব ও সংহতি দিবস, এর যে পরবর্তী পার্ট নিয়ে যদি আমরা একটু ক্লোজিংয়ে আসি, যে বিএনপি, আপনি একটা পর্যায়ে বলেছেন যে ধারাবাহিকভাবে প্রেসিডেন্ট তখন ইলেকশন করলেন, ক্ষমতায় আসলেন, কিন্তু পরবর্তীকালে বহুদিন এই দিবসটি তার সিগনিফিকেন্সের বাইরে ছিল, মানে পালন করা হয়নি বা মানুষের দৃষ্টির আড়ালে ছিল। তা এখন সরকার পরিবর্তন হলেই এই হিস্টোরিক মাইলস্টোনগুলোকে আমরা ভুলে যাই কেন? আসলে হচ্ছে এইখানেই হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চার অভাব। কারণ হচ্ছে যে জিনিস সত্য, গণতন্ত্রের বিশ্বে তো সেটা আড়াল করার সুযোগ নাই, কিন্তু আমাদের দেশে আড়াল হয়। যে পার্টি আসে অন্য পার্টির কৃতিত্বকে ঢাকে দেওয়ার চেষ্টা, এবং বই পুস্তক থেকে সব ইতিহাস মুছে ফেলা হয়। যেমন ধরেন এই যমুনা ব্রিজ, এই ব্রিজটা এরশাদ সাহেব কিন্তু বেশি কাজ করছে, ফাউন্ডেশন স্টোন ওনার হাতে। হ্যাঁ, তারপরে খালেদা জিয়া উনি বাকিটা করেছেন, একদম ফিনিশিং ওয়ার্ক দিছে আওয়ামী লীগ, এটার নাম দিয়ে দিছে বঙ্গবন্ধু সেতু। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের কন্ট্রিবিউশন ওটাতে কম, হ্যাঁ, নাম তো দিয়ে দিছে। তো এরকমই হয়, ধরেন যাই বলেন না, শেখ মুজিব তার অবদান তো কম না। এখন ধরেন আপনি যদি খোঁজ করেন, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সোহরাওয়ার্দী ভাষণে, এইটা ছাড়া আর কোনো প্রমাণ আপনি দেখবেন না। তাজউদ্দিনের মেয়ে অনেক কথা বলেছেন, সে তো অনেক বই লিখে অনেক কিছুই বলছে, যে সিমিন হোসেন, হ্যাঁ সিমিন হোসেন, তিনি তো তার বাবা টেপ রেকর্ডার নিয়ে গেছে, তারপরে ঘোষণা লিখে দিতে বলছে, বলছে যে আমাকে তো দেশদ্রোহী বিচার করে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে তার তাজউদ্দিনের অবদানকে একেবারে অস্বীকার করা। যেমন ধরেন বাকশাল হয়, এই আমি একটা টক শোতে সে বলছে, এই রিমি হোসেন বললো তাজউদ্দিন মেয়ে, যে বাকশাল যখন করছে
এরপরের থেকে তাজউদ্দিন অফিসে যাওয়া বন্ধ, আওয়ামী লীগ অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। তখন শেখ মুজিব তার বাসায় গেছে, দেশের বাড়িতে গিয়ে বলছে যে এই তাজউদ্দিন তুমি অফিসে আসো না কেন? হ্যাঁ, তখন ওই রিমিক হোসেন শুনছে, সে বলছে যে বঙ্গবন্ধু আপনি বাকশাল করে আপনিও মারা যাবেন, এখন আমরাও মারা যাব। এই শব্দটা কিন্তু তিনি নাকি করেছিলেন, ওই মেয়ে বলছে। সে তো এমপিও ছিল, তাই না? তো এই জন্য হচ্ছে কি যে আমরা মুক্তিযুদ্ধ করলাম, গণতন্ত্র, শোষণহীন সমাজ, এই যে ছাত্ররা যে আন্দোলন করছে, যে দাবিগুলো উত্থাপন করেছে, এটা কিন্তু অনেকটা আইডেন্টিক্যাল, মুক্তিযুদ্ধের দাবিগুলোর সাথে আইডেন্টিক্যাল। এটাই বৈষম্য বিরোধী কথাই তো বলেছি আমরা, এই আইডেন্টিক্যাল। কিন্তু আমরা বারবার ধরেন 90 আছে, মাঝখানে তো হয়েছে বাকশালের সময় একটা সেট হয়ে গেল, ঘটে গেল, তারপরে তো অনেক অঘটন ঘটলো। আমাকে আগে জিজ্ঞেস করতো মানুষ, যে সাংবাদিক শুনেই বলতো যে দেশের অবস্থা কি, আমাদের দেশে তো অনেকেই। আমি বললাম যে মেজর চেঞ্জের সময় আমাদের দেশে প্রকৃতি কাজ করে। কারণ হচ্ছে ধরেন 14 তারিখে কেউ খবর রাখে না, 15 তারিখ ঘটে গেছে, জিয়া রহমান চিটাগাং গেছে, মারা গেছে, আগের দিন কেউ খবর রাখে না। এরশাদ সাহেব ছাত্ররাও তো যে 1 মাসের মধ্যে তীব্র প্রতিবাদে, যে কাজ, এই জন্য আমি বলছি যে অনেক ঘটনা আপনি দেখেন, এই পরিবর্তনটা ঘটলো যে প্রধানমন্ত্রী পালিয়ে যাবে 4 তারিখে, কেউ ভাবছে? কেউ বিন্দুমাত্র কল্পনা করে নাই যে যত মেরেই হোক না কেন সে থাকবে, এবং বলেছি হলো, এটাও শোনা যায়, বলেছে যে তারপরে তাকে সে চলে গেছে। এখন কিন্তু জনশ্রুতি আছে যে আর্মি চিফ তাকে আসলে সেভ করছে, অর্থাৎ জীবনে বেঁচে থাকা। গণভবনে যে ঢুকছিল ওই সময় যদি শেখ হাসিনা উপস্থিত থাকতো, তার কোনো মাংসের টুকরা খুঁজে পেতেন না, তাকে সেভ করা হয়েছে আমি বলবো। এই জন্য এটা যে আমাদের দুঃখটা এই জায়গায় যে আমরা কিন্তু দেশের জনগণ বলেন, কোন সময় এক একজন এক এক সময় মাঠে আসছে, আন্দোলন করেছে, বিশেষ করে ছাত্র যুবকরাই বেশি করেছে, কিন্তু গণতন্ত্রের কথাটা কেউ ভোলে নাই, শোষণ থেকে মুক্তির কথাটা কেউ ভোলে না। আমরা যে পাকিস্তানের শোষণ, নির্যাতন, বৈষম্যের শিকার হয়েছি, এই এখনো কিন্তু আমাদের ছেলেরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে একই বৈষম্য বিরুদ্ধে তার আন্দোলন। কিন্তু আমার কাছে 50 ইয়ার্স পরেও তো একই কথা। কিন্তু এই যে ছাত্ররা 2000 ছাত্র জীবনটা মারা গেল, জীবন দিল, আপনার ধরেন আন্দোলন, বিএনপি বলেন, জামাত তো দরজাই খুলতে দেয় নাই, এরকম তো আপনার এই 14 দল আর মহাজোটের জাতীয় পার্টি সবাই তো কম বেশি আন্দোলন, আওয়ামী লীগ ছাড়া সবাই তো আন্দোলনে ছিল, এদের শরিক ছাড়া। তো ছাত্ররা শেষে যখন নেমে গেছে, তখন কিন্তু ওই যে একটা মানলে কেউ সরে না, এই আন্দোলনে যখন নামছে, তখন কিন্তু এটা পুরা জনতা কিন্তু সাপোর্ট দিয়ে নামছে। কিন্তু এখন যে ভূমিকাটা আমার কাছে কেন যেন জাসদের সাথে একটু মিলতেছে। জাসদ কিলিং মিশনে নেমেছে, জাসদ একটা শ্রেণীকে নিয়ে জাসদ তৈরি হয়, আর এই ছাত্ররা কিন্তু স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত এই আন্দোলন। আপনি বলছেন যে সিমিলারিটিটা হচ্ছে প্রতিবাদের যে ধরনটা, এরকম প্রতিবাদের ধরন না, প্রতিবাদ এরা তো আর কিলিং মিশন এটা করছে না, এরা আমি বলছি যে শ্রেণীটা, এরা হলো পিওর ছাত্র। আপনি তরুণ প্রজন্মের যে রিফ্লেকশনটার কথা বলছেন, একই শ্রেণীর লোক। এখানে তারা একটু বয়স হইলে বুড়া, এবং সবকিছুতে তারা করতে চায়, এবং কথাও যদি আপনি যদি টকশোতেও ডাকেন, বলার সময় তারা মনে হবে যে টোটাল সরকার এবং লিডারশিপ দিচ্ছে তারা। সাথে বসেছেন তো আপনি নিশ্চয়ই? হ্যাঁ, বহু আমি বসছি। তাদের এরকমই কথা যে তাদেরকে সব, যেমন অমক পার্টি তাদের পজিশন পরিষ্কার করতে হবে, এইসব শব্দ উচ্চারণ করে। অর্থাৎ এরা অস্ত্র ধরে নাই জাসদের গণবাহিনীর মতো, কিন্তু এক শ্রেণীর, একটা শ্রেণী কিন্তু বাংলাদেশের সত্য আজিজ ভাই, যে সিনিয়র পলিটিশিয়ান যারা, তারা এতদিনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলেই আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। না, এটা ঘটনাচক্রে ঠিক তা বলবো, ঘটনাচক্রে হয়েছে। কারণ হচ্ছে যে তারা কোঠার আন্দোলন করছিলেন। আমি লেখা লেখছি, অনেকগুলো স্টেজ ছিল যেখানে গভর্নমেন্ট তাদের সাথে কথা বললেই এটা আন্দোলনটা হতো না,
কিন্তু ডায়ালগের ব্যবস্থা করলে কথা বললে ফ্যাসিস্ট সরকার কাউকে পাত্তা দিতে চায় না, কথা বলতে পছন্দ করে ভাবছে যে এই আন্দোলনকে আমি সমাধান করে দেব, তো সবাই এসে চাপ দিবে, সুতরাং কি কর মারিয়ে পিটা এদেরকে দমন করতে হবে। ধরেন ওবায়দুল কাদের বলছে না ছাত্রলীগই যথেষ্ট, এই যে হেলমেট বাহিনী নেমে গেল, বাস আন্দোলন ফুসে উঠলো। এই জন্য আমি বলছি যে এই আন্দোলনের চেহারাটা হচ্ছে কোঠার থেকে শুরু করে সরকার এটাকে, আমার মনে হয় যে আন্দোলনটা ভিন্নভাবে যদি বলি, তাদের ভুলের কারণে আন্দোলনটা আস্তে আস্তে বেগবান হয়েছে এবং রাজনৈতিক দলগুলি বলে এটা ভুল না, ফ্যাসিস্ট সরকারের এইটাই স্টাইল, তারা কারো কথা শুনবে না। এই না শুনতে গিয়ে এমন একটা পর্যায়ে আসছে যখন পেছন থেকে সব রাজনৈতিক দল সাহায্য করেছে। যেমন ছাত্র দলের, যুব দলের অনেক লোক মারা গেছে, শিবিরের অনেক লোক মারা গেছে, এই ছাত্র মারা গেছে, সাধারণ জনতা, আপনার ছোট ছোট ব্যবসায়ী বহু মারা গেছে, অনেকে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে মারা গেছে, কারণ গুলি তো এলোপাতারি হয়েছে। এবং আপনি এখনো আপনি ইউটিউবে যদি দেখেন, আপনি দেখবেন মনে হয় না যে এরা আমাদের লোক। গুলি করার সময় মনে হচ্ছে যে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান, তিনি কিন্তু বলেছেন যে তারা প্রমাণ পেয়েছে যে হিন্দি ভাষায় কথা বলে গুলি করেছে, এই প্রমাণও তারা পেয়েছে। এবং আমরা কিন্তু প্রথম দিকে ফেক মনে করেছি, যখন শেখ হাসিনা পালিয়ে গেল, সত্য কিনা যেগুলো আমরা শুনছি, যে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন কিন্তু একটা বিমানে দৌড়াদৌড়ি করে অনেক লোক ওই প্লেনে উঠেছে, প্লেনটা কোথায় গেছে আমরা জানি না। সুতরাং এটি তো অনেকের ভিতরে ফিসফিস আছে যে হয়তো ওই সময়ে যে এই যে অকাতরে গুলি করতে হবে, বাংলাদেশের পুলিশ নাও করতে পারে, এই জন্য হয়তো বাইরের থেকে আসছে, তারা আসতে পারে। এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রমাণ পেয়েছে, এটারও বিচার হবে বলছে। এগুলি বের করা তো সম্ভব, ইজিলি ইন্সপেক্ট করা যায়। কারণ হচ্ছে যে আপনার ভিডিও অডিও এটা তো সাক্ষী হিসেবে গ্রহণ হয়, এটা তো আসবে সাক্ষী, তো এটারও বিচার করবে বলছে। তো এই জন্য আমি বলছি যে একটা ধরেন আন্দোলনের সময় অনেক রকমের শক্তি কিন্তু এর সাথে ইনভলভ হয়। আন্দোলনকে বিপদগামী করার জন্য যেমন নামে, আন্দোলনকে বেগবান করার জন্য। আমি অনেকটা শেষের দিকে অনেকে আমি জানি না, এটা একটু বলি যে ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টার যে একটি ইংরেজি টার্ম, যেটি হয়তো অনেকে বুঝতে ভুল করে কিনা, এক্সপ্লেইন করতে ভুল করে কিনা, মেটিকুলাসলি প্ল্যান্ড, মানে উনি বোঝাতে চেয়েছেন যে এই যে আপনি যে কথাগুলি বললেন এইগুলি কিন্তু এই প্ল্যানের অংশ। এটা কিন্তু এমন না যে ষড়যন্ত্র করে মেটিকুলাসলি প্ল্যান করা হয়েছে। মেটিকুলাসলি প্ল্যান মানে একদম পরিষ্কার প্রতিবাদী। হ্যাঁ, সায়েন্স যেমন প্ল্যান ছাড়া হয় না, যেমন রোবট অপারেশন করে, আপনাকে তো বলে দিতে হবে হার্টের অপারেশন করলে। এই যে ছেলেমেয়েরা আন্দোলন ছিল 6 তারিখে একদিন এগিয়ে আনা, তারপর অনেক সমন্বয়ক, এগুলি তো মেটিকুলাস বলতে মিন করেছেন। ধরেন এই যে কত, এটা তো কল্পনা করেন নাই, ধরেন এটা তো ভিন্ন ধর্মীয় আন্দোলন হয়েছে, কোনো নেতা নেই, সমন্বয়কারী প্রায় 200 জন, যেখানে যেখানে আছে, যেখানে ছাত্র বেশি ওখানে একজন সমন্বয়কারী। এবং শেষে যখন 6 জনকে ওই যে ডিবি হেফাজতে নিয়ে গেল, এখান থেকে বেরিয়ে কিন্তু তারা একটা কথা বলছিল যে আমরা যদি বেঁচে নাও থাকি, আমরা যদি আর কোনো কথা নাও বলতে পারি, যে কোনো জায়গার থেকে যে কোনো সমন্বয়কারী যে আহ্বান দিবে আন্দোলন চলবে। আমি দেখলাম যে এই টার্মটিকে অনেকে অন্যভাবে ইন্টারপ্রেট করছে যে অনেক দিন ধরে প্ল্যান করা, অনেক, আসলে ব্যাপারটা এরকম না। উনি মেন করেছে ছাত্রদের ভিতরে যে ক্ষোভটা, এটার ভিতরে ধরেন একদম প্ল্যান নাই এটা বলা যায় না। এই প্ল্যানটা হয়তো যে কোনো ভাবেই হোক না কেন, ধরেন নর্মাল যেভাবে একটা স্ট্রাকচার নিয়ে আন্দোলনের নামে একটা সংগঠন হয়, এরা প্ল্যান করছে যে স্ট্রাকচার ছাড়া করেছে। যদি তারা বলেছেও যে আমরা যদি স্ট্রাকচার করি তাহলে ওই কয়েকটা লোককে ধরে নিয়ে যাবে অথবা মেরে ফেলে দিবে, তাহলে আন্দোলন ফ্লপ। এই জন্য আমরা স্ট্রাকচারই করবো না, যেখানে যে থাকে সে নেতৃত্ব। আমরা লাস্ট মিনিট আজিজ ভাই, বিশেষ করে আগামী দিনের খুব সংক্ষেপে আমরা যে সংস্কার কার্যক্রম চলছে বা রাজনৈতিক কিছু বাস্তবতা চ্যালেঞ্জ দিয়ে আপনার একটা ক্লোজিং বক্তব্য দিয়ে শেষ করব। না দেখেন, আমার কথা হচ্ছে যে আমি যে কথাটা বললাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আমি লিখেছিলাম, আমরা কিন্তু ফাঁদ থেকে বেরোইছি বলে মনে হয় না। কারণ
ইন্দো প্যাসিফিক অঞ্চলে কার আধিপত্য থাকবে ব্রিক্স হয়েছে, সেখানে চায়নার এখন নিয়ন্ত্রণ আছে, সেখানে আমেরিকা ঢুকতে চায়। আর জিওগ্রাফিক্যালি আমরা খুব স্ট্র্যাটেজিক পয়েন্টে আছি বাংলাদেশ। এই বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কিন্তু এটা চীনের দিকে হেলে পড়বে। এই জন্য আমেরিকা কখনই চাইবে না বাংলাদেশ গণতন্ত্রের থেকে বেরিয়ে যাক। এই জন্য আপনাকে এটা একটা মেজর কোশ্চেন যে ট্রাম্প বাংলাদেশ থেকে গণতন্ত্র না থাকুক, শেখ হাসিনা তো প্রমাণিত স্বৈরাচার ফ্যাসিস্ট, সুতরাং তাকে আবার দিবে আমার কাছে তা মনে হয় না। তো আপনি যেটা বলছেন যে সংস্কার এখন যে জায়গায় আসছে, তারপরেও তো আমি বলবো পরাশক্তিগুলো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মধ্যে আছে, কারণ তারা কে কত মাইলেজ নিবে অথবা এই সাবকন্টিনেন্ট এশিয়াতে কার। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার দেশটাকে তো প্রপারলি আগায় নিতে পারছে না। সুতরাং যেটা একটা আশাবাদী, হয়তো সময় লাগবে, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার অতটুকু সংস্কার করে একটা নিরপেক্ষ। ধন্যবাদ আজিজ ভাই আজকের এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা জানেন যে আপনার মত অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হয়। আগামী অনুষ্ঠানেও আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি